প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লাস পরিচালনা করার যে কার্যক্রম গ্রহণ করেছে, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং তোমরা যারা আজকের ক্লাসে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করবো কিছুক্ষণের মধ্যেই। আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এটি আমাদের সপ্তম লেকচার। ইতিমধ্যে 6টি লেকচার শেষ হয়ে গেছে। তো আমাদের বিষয় সমাজবিজ্ঞান এবং কোর্সের নাম তোমরা সবাই জানো, বাংলাদেশের সমাজ কাঠামো, এবং কোর্স কোড 232011। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর অধ্যায় শিরোনাম হচ্ছে উপনিবেশবাদ ও বাংলা। তো ক্লাস উপস্থাপনায় আছে আমি ফারুক আহমেদ, প্রভাষক সমাজবিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা এখন দেখে নিই আজকে আমরা আলোচনার মধ্যে কি অন্তর্ভুক্ত করেছি। আমাদের আজকের আলোচ্য অধ্যায় নাম্বার 6, অধ্যায় শিরোনাম উপনিবেশবাদ ও বাংলা, কলোনিয়ালিজম এন্ড বেঙ্গল। এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টি কভার করার চেষ্টা করা হয়েছে। তো প্রথমে আছে ব্রিটিশ উপনিবেশিক যুগ, 2 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, 3 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্তের লক্ষ্য ও উদ্দেশ্য, 4 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, এর সুফল এবং কুফল, 5 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত ও ভারত বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, 6 নম্বরে মধ্যবিত্ত শ্রেণী কি, মিডল ক্লাস, ভারত বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, এবং সর্বশেষ আমাদের এই অঞ্চলে বা বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ প্রলম্বিত হওয়ার কারণ। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো। পর্যায়ক্রমে আমরা এক একটা বিষয় আলোচনা করব এবং তোমরা যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। তাহলে আমরা প্রথমেই দেখি ব্রিটিশ উপনিবেশ যুগটা আসলে কেমন ছিল। তো সমাজবিজ্ঞানীগণ এবং ঐতিহাসিকগণ যারা বিষয় নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, তাদের কথা হচ্ছে যে পাক ভারত বাংলা অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন একটি উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ এটা দীর্ঘদিন যাবৎ আমরা যে মুঘল শাসন আমল থেকে শুরু করেছি, দীর্ঘ পরিক্রমায় মুঘল প্রায় 1700-1800 শতকের দিকে এসে মুঘল শাসন শেষ হয়। তার আগেই এই অঞ্চলে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই অঞ্চলে আসে এবং তারা আস্তে আস্তে এক সময় ব্যবসায়ী ফরিয়া বা বেনিয়া থেকে আস্তে আস্তে এই দেশের প্রশাসকে রূপান্তরিত হয়। সেটা একটা দীর্ঘ ইতিহাস। তো সেই যে তাদের যে এই অঞ্চলে আসা, এটা কিন্তু আমাদের দেশের সমাজ সংস্কৃতি সবকিছুকে প্রভাবিত করেছিল। তাহলে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের নীতি ও পদক্ষেপ এদেশে আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল। আমরা জানি যে ব্রিটিশদের প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং তাদের যে কালচার, তো সবকিছুই তারা এবং তারা ধর্ম পর্যন্ত এই অঞ্চলে তাদের মতো করে প্রচার করার চেষ্টা করেছে। তো এগুলোর সবগুলোরই একটা প্রত্যক্ষ প্রভাব ছিল আমাদের এই দেশের সমাজ কাঠামোতে। তো এই যে তাদের যে এই অঞ্চলে আসা এবং তাদের যে নীতি, তার মধ্যে উল্লেখযোগ্য যে দুটি ঘটনা সবচেয়ে বেশি প্রভাবিত করছে, তার মধ্যে হচ্ছে একটি চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, 1793 সালে এটি হয়। আর আধুনিক পাশ্চাত্য শিক্ষা, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এই দুইটা বিষয় হচ্ছে মূল কথা, যে চিরস্থায়ী বন্দোবস্তটা কি, এই অঞ্চলে কিভাবে মানুষের জীবনে সমাজ কাঠামোতে প্রভাব ফেললো, এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষা বলতে মূলত ইংরেজি শিক্ষা এবং তার সাথে তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করবো। এই দুইটা নীতিগুলোর মধ্যে মূলত এই দুইটাই সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল। এখন চিরস্থায়ী বন্দোবস্তটাই আমরা একটু আলোচনা করি, পার্মানেন্ট সেটেলমেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা করার আগে দুটো বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আমরা ইতিমধ্যে অবশ্য আলোচনা করেছি অনেকগুলো ক্লাসেই। তার মধ্যে দুটো বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা। অর্থাৎ ব্রিটিশরা যে চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তন করলো, তারপরের অবস্থাটা আমরা জানি, কিন্তু তার আগে অবস্থা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। যেমন
মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, এটা আমরা অল্প বিস্তর আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। আরেকটা চিরস্থায়ী বন্দোবস্ত পূর্ব ব্রিটিশ রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ মুঘল আমল এবং মুঘল আমলের শেষের দিকে এসে সেখানে যখন ব্রিটিশ প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা সেটা সম্পর্কে ধারণা রাখে। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু ব্রিটিশ শাসনের অনেক পরের ঘটনা। তার আগেও কিন্তু তারা এই অঞ্চলে মধ্যস্বত্বভোগী হিসেবে রাজস্ব আদায় করার দায়িত্ব প্রাপ্ত হয়েছিল। তারা চুক্তিদার ভিত্তিক, ইজারাদার ভিত্তিক বিভিন্ন ধরনের রাজস্ব আদায়ে তারা কাজে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই দুইটা সম্পর্কে একটু প্রথমে আমরা আলোচনা করি। তাহলে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? আমরা ইতিমধ্যে বলেছি যে মুঘল আমলে জমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না। তো জমিদার যারা ছিল তারা কিন্তু জমির মালিক ছিল না, এগুলো বলছি, তারপর আবার একটু রিপিট করি। তাই কোনো ব্যক্তি জমি দান, বিক্রয় বা হস্তান্তর করতে পারতো না। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরকার জমিতে রাজনৈতিক কর্তৃত্ব করতে পারতো মাত্র। অর্থাৎ যে মুঘল আমলের যে বাদশা বা সম্রাটরা ছিল তারা শুধু জমিটা নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু এটা তারা জমির মালিক ছিল না। আর জমিদাররা ছিল সরকার কর্তৃক নিযুক্ত খাজনা আদায়কারী এজেন্ট, কিন্তু তারা জমির মালিক না। অর্থাৎ মুঘল আমলেও এই জমিদার প্রথা ছিল, জমিদারি প্রথা ছিল, কিন্তু সেই জমিদারি প্রথাটা ছিল এরকম যে এই জমিদারদেরকে নিয়োগ দিত রাজা বা বাদশারা। তাদের কাজ ছিল যে নির্দিষ্ট অঞ্চলে খাজনা তারা আদায় করবে এবং সে এই খাজনার একটা অংশ তারা রাজকোষে জমা দিবে এবং বাকিটা তারা ভোগ করবে, এরকম। কিন্তু জমির মালিকানা তারা ছিল না, তারা ছিল জাস্ট খাজনা আদায়কারী। আর কৃষকরা জমি ভোগ করতে পারতো কিন্তু ক্রয় বিক্রয় করতে পারতো না। অর্থাৎ এই যে জমিদাররা যে কৃষকদেরকে দিয়ে জমি চাষ করাইতো তারাও কিন্তু জমির মালিক না, তারা শুধু শর্ত সাপেক্ষে জমিগুলা ভোগ দখল এবং ক্রয় বিক্রয় করতে ভোগ দখল করতে পারতো, কিন্তু ক্রয় বিক্রয় করতে পারতো না। এটা ছিল মুঘল আমলের রাজস্ব ব্যবস্থার অবস্থা। এবং কৃষকরা ছিল জমির বাস্তব মালিক। তার মানে বাস্তব মালিক হচ্ছে ডিফ্যাক্টো, যেটা বলে যে বাস্তবতায় আমি এটার অধিকারে আছি, বাট আইনানুগ মালিক নই, নট ডি জুরি। যেটা টার্ম মানে ডিফ্যাক্টো মানে হচ্ছে আমি বাস্তব এটার মালিক, দেখা যাচ্ছে আমি এটা ভোগ দখল করতেছি, নিয়ন্ত্রণ করতেছি, বাট আইনানুগ, নট ডি জুরি, আমি এটার আইনত এটার মালিক না, কিন্তু এটার বাস্তবতায় দেখা যাচ্ছে এটা আমার মালিক। এটা ডিফ্যাক্টো এবং ডি জুরি থেকে। তাহলে ছিল মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা। আর চিরস্থায়ী বন্দোবস্ত পূর্ব ব্রিটিশ রাজস্ব ব্যবস্থাটা একটু আমরা সংক্ষেপে দেখি। যেমন দেখো যে এটা ঐতিহাসিক পর্যায়ক্রমে 1765 সালে মুঘল সম্রাট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভ তোমরা অনেকেই জানো যে তখন দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শাহ আলম, মানে তিনি মুঘল সম্রাটদেরই একটা শেষের দিকের একজন সম্রাট। তার কাছ থেকে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের, মানে এখানে রাজস্ব আদায়ের দেওয়ানি লাভ করে। এটা আমরা জানি যে দেওয়ানি লাভ করে সেই 1765 সালে। এবং পরবর্তীতে 1769 সালে, অনেকে কোনো কোনো জায়গায় 70 সালের কথা বলে, কোনো কোনো বইতে আমরা 70 সাল দেখি, কোনো কোনো 69 সাল দেখি। এবং বাংলা ছিল 1176 সাল। এই অঞ্চলে একটা মহা দুর্ভিক্ষ হয়, যেটার নাম হচ্ছে 76-এর মন্বন্তর, তোমরা অনেকেই জানো, ঠিক আছে? তো বাংলা ইংরেজি সনে অনেক সময় 70 দেখা যায়। আমি যে বইটা হাবিবুর রহমান স্যারের বই থেকে দেখলাম সেখানে 69 সাল লেখা। তো কিন্তু বাংলা 1176 সাল। কারণ যেহেতু বাংলা সনি তখন, কারণ মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন আমরা জানি। তো 76-এর মন্বন্তরের সময় তারা এই দেওয়ানি লাভ করার ফলে এমন ভাবে তারা এইখান থেকে রাজস্ব আদায় করতো যে এই দুর্ভিক্ষও তাদের এই রাজস্ব আদায়কে কোনো ঘাটতি করতে পারে না। অর্থাৎ তারা যা তাদের আদায় করার কথা তারা সবে আদায় করতো। তারপর 1772 সালে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিং ভূমি সংস্কার একটা প্রস্তাব দিলেন 72 সালে। এটা কিন্তু সবই চিরস্থায়ী বন্দোবস্তের আগের ঘটনা। কিন্তু তিনি কিছু সমস্যার সম্মুখীন হলেন। ওয়ারেন হেস্টিং চিন্তা করলেন যে আমি এখানে একটা ভূমি সংস্কার করতে চাই, রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে চাই, কিন্তু তার সামনে সমস্যা ছিল এই অঞ্চলে জমির কি পরিমাণ জমি আছে, চাষাবাদের যোগ্য কি জমি আছে, অর্থাৎ জমি সম্পর্কে তার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স ছিল না। ঠিক আছে, কি পরিমাণ ফসল উৎপাদন হবে এই টাইপের কোনো তথ্য তার কাছে ছিল না। এটা একটা সমস্যা ছিল। তারপরে খাজনা কার মাধ্যমে আদায় করবে? এতকাল তো মুঘল সম্রাটরা এক ধরনের মধ্যস্বত্ব ভোগী সৃষ্টি করে খাজনা আদায় করতো। ওয়ারেন হেস্টিং তিনি ব্রিটিশ কোম্পানির পক্ষে কাকে দিয়ে খাজনা আদায় করবেন সেটা তিনি নির্ধারণ করতে একটা সমস্যায় পড়ে গেলেন। তারপরে আরেকটা সমস্যা ছিল জমির মালিক কে হবে, তাহলে রাষ্ট্র হবে
নাকি খাজনা আদায়কারী শ্রেণী তারা হবে না কৃষক হবে, এটা তার কাছে একটা সমস্যা ছিল, কারণ এই বিষয়গুলো সেটেল করা ছিল না। তার কারণে তিনি করলেন কি, একটা 5 শালা ব্যবস্থা সিদ্ধান্ত নেন, যে 5 সাল ভিত্তিক একটা নিলাম ভিত্তিক একটা ব্যবস্থা তিনি করলেন, যে জমিদার নামে এক শ্রেণীকে 5 বছরের নামে জমি নিলামে দিব, যে সর্বোচ্চ রাজস্ব দিতে পারবে সে সেটা ভোগ করবে। আর মানে এটা একটা নিলাম, মানে প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থা তিনি করলেন, কিন্তু এটা বেশি দিন টিকে না এবং সেটা ব্যর্থ হয়ে যায়। তারপরে তিনি 1 বছর মেয়াদী চুক্তির প্রস্তাব করলেন, যে 5 বছর যেহেতু সফল হলো না, তাহলে আমরা 1 বছর মেয়াদী একটা চুক্তি করব। একই অবস্থা, নিলামের মাধ্যমে 1 বছরের জন্য জমি দিব, এখান থেকে যারা বেশি রাজস্ব দিতে পারবে তারা নিলামে ডাক দিয়ে নেবে যে আমি দিব। এখন বর্তমানে যেরকম নিলাম যেরকম হয় সেরকম। কিন্তু এই একশালা ব্যবস্থাটাও মানে ব্যর্থ হয়ে যায়। তাহলে এইগুলা ছিল ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত পূর্ববর্তী তাদের যে রাজস্ব ব্যবস্থা। এখন তাহলে চিরস্থায়ী বন্দোবস্তটা তাহলে কি এখন? 1786 সালে লর্ড কর্নওয়ালিস, এতকাল ছিল ওয়ারেন হেস্টিং কিন্তু 5 সালা 1 সালা ব্যবস্থা ব্যর্থ হয়ে গেছে এবং তারপর তার মেয়াদ শেষ হয়ে গেছে, সে চলে গেছে। তার পরবর্তীতে 1786 সালে লর্ড কর্নওয়ালিস তিনি এই অঞ্চলের গভর্নর জেনারেল হয়ে আসেন। তোমাদের যাদের শব্দ হচ্ছে তারা একটু মিউট করে রাখো, বাইরে থেকে শব্দ আসতেছে, মিউট করে দাও সবাই। তো কর্নওয়ালিস আসার পর তিনি ওই তাদের যে ইউরোপ বা ইংল্যান্ডের যে ভূমি ব্যবস্থা সেটার দ্বারা তিনি প্রভাবিত হন এবং তিনি মনে করেন যে এই অঞ্চলে ইউরোপের মতো একটা রাজস্ব ব্যবস্থা দাঁড় করানো যায় কিনা। তিনি তার দেশে একজন ভূস্বামী ছিলেন, আমরা ভূস্বামী জানি যে লর্ড কর্তৃক জমি প্রাপ্ত হয়ে তিনি ভূমি ভূমি ভূস্বামী বলা হয় তাকে। তাই তিনি এখানে পাশ্চাত্য ধরনের মালিকানা প্রতিষ্ঠা করে ভূমি রাজস্ব আদায়ের উদ্যোগী হন। অর্থাৎ ইউরোপে যেরকম জমিতে ব্যক্তি মালিকানা ছিল, তারপরে সেখানে ভূস্বামী শ্রেণী ছিল, তারা যেভাবে খাজনা আদায় করতো বা রাজস্ব আদায় করতো, সেই ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়ে কর্নওয়ালিস এই অঞ্চলেও রাজস্ব ব্যবস্থার একটা চিন্তা ভাবনা তিনি করলেন এবং 1789 সালে রাজস্ব আদায়ের জন্য জমিদারদেরকে তিনি 10 সালা মেয়াদী ভূমি বন্দোবস্ত দেন। অর্থাৎ তিনি 89 সালে একটা চুক্তি করলেন যে 10 বছরের নামে এদেরকে জমি দেওয়া হবে এবং সেটা ওই জমিদের যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট, আলটিমেটলি এটাই পার্মানেন্ট সেটেলমেন্ট। এবং তিনি শর্ত দিলেন যে এর মধ্যে যাদের প্রথম 1-2 বছরে যাদের অবস্থা ভালো থাকবে এবং ব্রিটিশ কোম্পানির ডাইরেক্টর যদি সেটাকে অনুমোদন দেয় তাহলে এটাই চিরস্থায়ী হবে। তাহলে তিনি প্রথমে 10 সালের ব্যবস্থা প্রবর্তন করলেন এবং পরবর্তীতে কোম্পানি ডাইরেক্টর সবাই এটা উপস্থাপন করলে ডাইরেক্টর সবাই এটা অনুমোদন দেয়। অনুমোদন দিলে 1793 সালে এই যে কর্নওয়ালিস প্রবর্তিত যে 10 সালা ব্যবস্থা এটাই চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে আমাদের এই অঞ্চলে আবির্ভূত হয় এবং এটা বাংলা, বিহার এবং উড়িষ্যা এই অঞ্চলে কার্যকর হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? কেউ কোনো প্রশ্ন করতে চাও বা এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হয়েছে? স্যার এর আগে পর্যন্ত কথা তো শুনিই নাই। তুমি শুনো না, বাকিরা তো শুনতে পারছো নাকি? রূপসা, শামিমা, তোমরা শুনতে পারছো? জি স্যার, শুনতে পাচ্ছি তো। তাহলে আমরা পর্যায়ক্রমে যে ওই জি স্যার, শুনছি। চিরস্থায়ী বন্দোবস্তের দিকে আসলাম, সেটা কিন্তু একটা ধারাবাহিক বর্ণনা দিলাম। ঠিক আছে, তো তাহলে আমরা এই যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না থাকলে তাহলে আমি আবার শুরু করতে চাই। স্যার শুরু করেন। আচ্ছা, তাহলে তোমাদের যা শব্দ হয় তারা একটু মিউট করে রাখো। হ্যাঁ, তাহলে আমরা এই চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে আসলো সেটার একটা ওভারভিউ আমরা দেখলাম, যে পর্যায়ক্রমে বিভিন্ন ঐতিহাসিক মানে হঠাৎ করে চিরস্থায়ী বন্দোবস্ত আসলে এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের প্রকল্প, এই উদ্যোগ এভাবে শেষ পর্যন্ত সেটাকে চিরস্থায়ী বন্দোবস্ত রূপ ধারণ করে। ঠিক আছে, তো এবার আমরা দেখি চিরস্থায়ী বন্দোবস্তটা আসলে কি ছিল, তাই না? এটা একটু বিস্তারিত জানা দরকার। তো এটা কম বেশি আমরা অনেকেই জানি। অর্থাৎ জমিদারগণ বছরের নির্দিষ্ট সময়ে নির্ধারিত পরিমাণ রাজস্ব সরকারকে প্রদান করার মাধ্যমে
বংশ পরম্পরায় জমি ভোগ দখল ও মালিকানা ভোগ করতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ তারা নির্দিষ্ট বছরে নির্দিষ্ট সময় নির্ধারিত পরিমাণ রাজস্ব সরকারকে প্রদান করবে এবং তাকে একটা নির্দিষ্ট অঞ্চলে জমিদার করে দেওয়া হবে এবং সেই অঞ্চল থেকে সে যতটুকু উৎপাদন করুক সেটা তার বিষয়, কিন্তু সরকারকে বা ব্রিটিশ সরকারকে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ। এবং এর ফলে সে কি করে বংশ পরম্পরা, তার মানে সে কিন্তু জমির মালিক হয়ে গেল। এখন সে জমি ভোগ দখলও করতে পারবে, মালিকানাও পরিবর্তন করতে পারবে, অর্থাৎ সে এটার মালিক হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ জমির মালিক এখন জমিদার। এই ব্যবস্থায় জমিদার প্রথম এই অঞ্চলে জমির মালিকে পরিণত হইল। আর আবাদি অনাবাদি সমস্ত জমির মালিক, অর্থাৎ জমিদাররা যেহেতু একটা শর্ত সাপেক্ষে জমিদার হইলো, অর্থাৎ নির্দিষ্ট সময়ে এটা জমা দিতে হবে, অতএব প্রত্যেক জমিদারই চেষ্টা করতো যে তার অঞ্চলে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, কৃষি আবাদযোগ্য জমি কিভাবে বৃদ্ধি করানো যায়, এবং অনাবাদি জমি যেগুলো ছিল বন জঙ্গল অথবা যেগুলো চাষাবাদের উপযুক্ত না, সেগুলোকে কিভাবে চাষাবাদের অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টা তারা করতো। অতএব তারা আবাদি এবং অনাবাদি সমস্ত জমির মালিক। ঠিক আছে, আর সমাজ কাঠামোতে জমিদার নতুন ভাবে আবির্ভূত হলো, অর্থাৎ এই যে জমিদাররা তারা এই অঞ্চলে যেহেতু জমির মালিকে পরিণত হলো, এখন কিন্তু তাদের স্ট্যাটাসটা আরো বেড়ে গেল, তাদের পাওয়ার বেড়ে গেল, তারা সমাজ কাঠামোতে নতুন ভাবে আবির্ভূত হইলো। তারা একটা কর্তৃত্ববাদী এক ধরনের শ্রেণী হিসেবে সমাজ কাঠামোতে আবির্ভূত হলো। আর বছরে নির্দিষ্ট সময়ে নির্ধারিত পরিমাণ রাজস্ব সরকারকে প্রদান করতে ব্যর্থ হলে জমিদারি নিলাম হবে। এটা আমরা জানি যে সূর্যাস্ত আইন এই চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সম্পৃক্ত। সূর্যাস্ত হচ্ছে যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে ওই পরিমাণ রাজস্ব সরকারকে দিতে না পারলে ওই জমিদারের জমি নিলাম হইতো। ঠিক আছে, এটা ছিল আর একটা শর্ত। তাহলে সংক্ষেপে বন্দোবস্তটা ছিল এরকম, মানে এই 5টা পয়েন্ট। আরো হয়তো অনেক বিষয় আছে, কিন্তু মূল কথা হচ্ছে এই কয়টা। এখন চিরস্থায়ী বন্দোবস্তের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল, কেন তারা চিরস্থায়ী বন্দোবস্ত করলো সেটা একটু আমরা দেখি। এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম ধরনের উদ্দেশ্য হচ্ছে যেটা উপনিবেশিক শক্তির অনুকূলে ছিল, যে বিষয়গুলো, যে ব্রিটিশ উপনিবেশিক শক্তি তারা তাদের জন্য যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি নিশ্চিতকরণ। অর্থাৎ এই ব্যবস্থার ফলে তারা চিন্তা করলো যে এই অঞ্চলে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ যাই হোক না কেন, নির্দিষ্ট সময়ে আমরা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পাবো, এটা নিশ্চিত করা। আর অনুগত একটা শ্রেণী সৃষ্টি করা, অর্থাৎ যাদেরকে জমির মালিক করে দেওয়া হলো এই জমিদাররা নিশ্চয়ই ব্রিটিশদের অনুগত থাকবে, এটা স্বাভাবিক। তাহলে তাদের একটা অনুগত শ্রেণী সৃষ্টি করাও একটা উদ্দেশ্য ছিল। আর গণবিক্ষোভ দমন করা, অর্থাৎ যখন ব্রিটিশরা সরাসরি নিজেরা কারো মাধ্যমে রাজস্ব আদায় করতো, তখন দেখা যেত যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বিদ্রোহ, কৃষক বিদ্রোহ বা এই ধরনের গণবিক্ষোভ হইতো। তো এখন যেহেতু তারা সরাসরি জমির সাথে সম্পৃক্ত না, এটা জমিদারদের কাছে দেওয়া হয়েছে, অতএব স্থানীয়ভাবে জমিদাররা এই বিক্ষোভ গুলাকে দমন করতে পারবে, এটা একটা উদ্দেশ্য ছিল। আর ব্রিটিশ শাসনকে সুসংহত করা, অর্থাৎ ব্রিটিশরা যে উদ্দেশ্যে এই অঞ্চলে আসছিল, যে এক সময় তারা ব্যবসায়ী থেকে দেশের প্রশাসক, 190 বছর এই দেশ তারা শাসন করছে, তো এই শক্তিটাকে সুসংহত করা আর একটা উদ্দেশ্য ছিল। আর সম্পর্ক পাকাপোক্তকরণ, অর্থাৎ এই যে কৃষকদের সাথে যে তোমার জমিদার শ্রেণী অথবা সরকারের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে পাকাপোক্ত করা এই জমিদারদের মাধ্যমে এটা করার চেষ্টা করা হচ্ছে। আর দ্বিতীয় ধরনের উদ্দেশ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এখানে দেখো কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে। রাজস্ব আদায়ের সমস্যা দূর হইলো, কারণ তারা তো যেহেতু এটা জমি জমাটা জমিদারকে দিয়ে দেওয়া হইলো, জমিদাররা কৃষকদের মাধ্যমে উৎপাদন করবে, তবে এখানে সবাই চেষ্টা করবে বেশি উৎপাদন কিভাবে করা যায়, এটা রাজস্ব আদায়ের সমস্যা দূর হইলো। পতিত জমি চাষ, অর্থাৎ যে জমিদারের এলাকায় যে ধরনের জমি থাকুক না কেন, জমিদার চেষ্টা করবে যে সমস্ত জমি কিভাবে চাষের আওতায় আনা যায়। এতে করে কি হবে যে এই জমিদাররা ওই তাদের পতিত জমিগুলোও চাষ করার চেষ্টা করবে এবং এতে করে কৃষি উৎপাদনটা বাড়ানোর চেষ্টা করবে, কারণ উৎপাদন বৃদ্ধি করলে তার লাভ। সে তো তাকে তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থই দিতে হবে। আমি যদি যত ফসল উৎপাদন করি না কেন,
আমি যদি কম করি তাহলেও আমাকে যা দিতে হবে রাজকোষে, বেশি করলেও তাই দিতে হবে। অতএব তাহলে আমার তো বেশি করতে অসুবিধা নেই। তাহলে এটা তারা চেষ্টা করতো, পতিত জমিগুলোকে চাষ করার চেষ্টা করতো। আর পুঁজি লগ্নি করে উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ জমিদাররা এখানে ইনভেস্ট করতো নিজেরা, কিভাবে কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা যায়, নিজেদের পুঁজি লগ্নি করতো, যার কারণে কৃষি উৎপাদনটা বাড়তো। এটা ছিল আরেক ধরনের উদ্দেশ্য। এখন চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, এখানে কিছু সুফল এবং কুফল দুইটি আমরা একসাথে আলোচনা করব। এখন এই প্রথম প্রভাবটা ছিল সরকারের উপরে প্রভাব। সরকার কি করছিল, এই অঞ্চলে তাদের যে উদ্দেশ্য ছিল যে আজ্ঞাবহ সামাজিক শ্রেণী তৈরিতে তারা সক্ষম হয়েছিল। অর্থাৎ এই জমিদাররা কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তারা কিন্তু ব্রিটিশদেরকে সর্বদিক থেকে তারা সমর্থন করত। তারা তাদেরকে রাজস্ব দিয়ে সহযোগিতা করত, তারা বিদ্রোহ দমন করে সহযোগিতা করত। ওভারঅল তারা ব্রিটিশদের অনুগত একটা আজ্ঞাবহ একটা শ্রেণীর তারা পরিণত হয়। এটা এটা তাদের ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এরকম যে তাদের আজ্ঞাবহ একটা শ্রেণী তৈরি করা, এবং সেটা তারা সক্ষম হয়েছিল। ঔপনিবেশিক শাসনের ভিত তৈরি করা, অর্থাৎ এই অঞ্চলে ব্রিটিশরা যে শুধু আমাদের এই অঞ্চলে না, সারা আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যতগুলো দেশ আছে সেখানে সর্বত্রই তাদের উপনিবেশিক অঞ্চল ছিল। তো এই অঞ্চলেও এ ধরনের উপনিবেশিক শাসনের একটা ভিতটাকে মজবুত করা তাদের উদ্দেশ্য ছিল, এবং সেটা তারা সফলতার সাথে করতে পারছিল। আর সম্ভাব্য গণবিক্ষোভ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমাতে সক্ষম। অর্থাৎ এই আগেও বলছি যে যেহেতু তারা এই অঞ্চলে মানুষের উপর অত্যাচার করত, কৃষকদেরকে যে পরিমাণ রাজস্ব আদায়ের জন্য চাপ দেওয়া হতো সেটা অনেক ক্ষেত্রে তারা পারতো না। না পেরে কৃষক অনেক সময় জমি জমা ফেলে রেখে চলে গেছে, তারা ফসল উৎপাদন করে নাই, রাজস্ব ঠিক মতো দেয় নাই, এবং এটা না দেওয়ার ফলে কিন্তু তারা এই কৃষকদের উপরে বিভিন্ন ধরনের জুলুম করতো, অত্যাচার করতো, এবং শারীরিক নির্যাতন পর্যন্ত করতো। এবং এতে করে অনেক সময় বিভিন্ন অঞ্চলে গণবিক্ষোভ দেখা দিত, এবং এই বিক্ষোভ গুলোকে তারা দমন করতে সক্ষম হয়েছিল। কারণ এটা যেহেতু স্থানীয় রাজাদের জমিদারদের হাতে দিয়ে দেওয়া হয়, জমিদাররা তাদের স্বার্থেই সেই অঞ্চলে এই মানুষগুলোকে দমিয়ে রাখবে, তারা তাদেরকে ওইভাবে ড্রাইভ দিবে, তারা যেন সরকারের বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে যেন কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনে তারা যেন না যায়, এটা সরকার ভালোভাবে করতে পারছে। আর জমিদারদের উপরে কি প্রভাবটা ছিল, জমিদাররা যেহেতু জমির মালিক হয়ে গেল, অর্থাৎ তাদের আর্থসামাজিক উন্নতি হবে, এটাই স্বাভাবিক। কারণ জমিদাররা এতকাল ব্রিটিশ কর্তৃক নিয়োজিত মানে খাজনা আদায়কারী বা রাজস্ব আদায়কারী এজেন্ট ছিল, আর এখন তারা জমির মালিক, তারা নিজেদের মতো ভোগ দখল করতে পারে। তো সেই জন্য তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হইল। আর ছোট জমিদার ধ্বংস এবং বড় জমিদার আরো বড় হইল। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যখন এই দেশে যে জমিদারি প্রথা প্রবর্তন করা হইলো, এই ব্রিটিশরা কিন্তু ওই মোগল আমলে যে জমিদার গুলো ছিল তাদেরকে কিন্তু কৌশলে বাদ দিয়ে রাখার চেষ্টা করছে, যে তারা যেন জমিদার হইতে না পারে। তারা নতুন ভাবে একটা শ্রেণীকে জমিদারি প্রথার মধ্যে আনে, এবং যারা আগে থেকে খানদানি বংশ বা ওরকম মোগল আমলে যারা উচ্চ বংশীয় ছিল তাদের মধ্যে থেকে না নিয়ে এই অঞ্চলের যারা ব্যবসায়ী ছিল বা একটা নিচু শ্রেণী ছিল তাদেরকে তারা কিন্তু জমিদার করছে। এটা বেশি করা হয়েছে। এতে করে কি হয়েছে যে আগের পুরাতন জমিদার এবং ছোট জমিদার গুলো ধ্বংস হয়ে গেছে, আর বড় জমিদার আরো বড় হয়েছে। এখন বড় জমিদার বড় হয়েছে, এখানে আরেকটা ব্যাপার আছে, চিরস্থায়ী বন্দোবস্তে যে জমি নিলামের কথা বলা হয়েছে, যে নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারলে তারা এই জমিদার নিলাম হবে। তখন দেখা যাইতো যে কোন জমিদার তার অঞ্চলে ফসল উৎপাদন না হওয়ার ফলে সে তার জমিদারের একটা অংশ বিক্রি করতে বাধ্য হইতো। এতে করে কি হতো, বড় জমিদার গুলো ওই জমিদারের অংশটা তারা ক্রয় করতো। এইভাবে এই ছোট জমিদার গুলো আস্তে আস্তে কিন্তু এক সময় ল্যান্ডলেস বা জমিদারি হারাইতো, এবং অনেক ক্ষেত্রে তাদের উদ্বস্ত হয়ে যায় যাইতো। এরকম ছোট জমিদার গুলো এভাবে ধ্বংস হয়ে যেত বড় জমিদারদের প্রভাবে। আর মধ্যসত্ত্ব ভোগী শ্রেণী সৃষ্টি এবং শহরে আরাম আয়েসে বসবাস। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যারা জমিদার হইল, তারা একটা সময় নিজেরা আবার এই জমির সাথে সম্পৃক্ত না থেকে তাদের যে একটা আজ্ঞাবহ শ্রেণী তারা সৃষ্টি করে, সেটা হচ্ছে যে তারা এই জমিদার গুলো শহরে চলে যায়। আগে যারা জমিদারি প্রথা প্রথম ব্রিটিশদের কাছ থেকে যারা পায়, তারা আস্তে আস্তে শহরে চলে যায়। তারা এখানে একজন পত্তনদার এক ধরনের শ্রেণী সৃষ্টি করে, তাদেরকে দায়িত্ব দেয় তোমরা এখানে কৃষকদেরকে নিয়ন্ত্রণ করবে, তোমরা আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে, আমরা আবার এটা ব্রিটিশদেরকে দেবো। এইভাবে
এই জমিদাররা আবার তাদের আন্ডারে একটা মধ্যস্বত্বভোগী সৃষ্টি করে এবং তারা আরামে বসবাস করার জন্য শহরে চলে যায়। ঠিক আছে, এইভাবে আরেকটা শ্রেণী সৃষ্টি হয় এই অঞ্চলে, এটা এই জমিদাররা সৃষ্টি করে। এবং এটা অনেক ক্ষেত্রে ব্রিটিশ সরকার জানতো, অনেক ক্ষেত্রে জানতো না, এরকম একটা অবস্থা। আর এরা কিন্তু কৃষির উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি, অর্থাৎ এই মূল জমিদাররা যখন শহরে চলে গেল তখন তারা চিন্তা করলো যে আমরা তো আর এই জমির সাথে সরাসরি সম্পৃক্ত না, আমরা এখানে একটা মধ্যস্বত্বভোগীর কাছে আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছি, অতএব কৃষির উন্নয়নের জন্য তারা কোনো ইনভেস্ট করতো না। এখানে পত্তনদার যারা নতুন ভাবে সৃষ্টি হয় তারা এখানে আবার কৃষকদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, তারা আবার কৃষকের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করে তারা নিজেরা কিছু নিজেদের স্বার্থে ভোগ করার চেষ্টা করে। এতে করে কৃষকের উপরে আবার জুলুম অত্যাচারটা আবার বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু কেউ কৃষির উন্নয়নে কোনো কাজ কেউ করে নাই। আর সর্বশেষ কৃষকের উপরে কি প্রভাবটা পড়ছিল সেটা আমরা একটু দেখলে আমাদের এই প্রভাবটা শেষ হয়ে যাবে। যেমন বংশ পরম্পরায় ভোগ দখলের ক্ষমতা হারালো, অর্থাৎ মুঘল আমল থেকে শুরু করে কৃষকরা কিন্তু জমির মালিক না হইলেও জমিটা কিন্তু বংশ পরম্পরায় তারা ভোগ করতে পারত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তর ফলে তারা এই যে জমিদারি যে বংশ পরম্পরায় ভোগ করা সেই ব্যাপারটা তারা কিন্তু হারাই ফেলে এখন এইখানে। কারণ জমির মালিক তো এখন জমিদার। আর ভোগ দখলের অনিশ্চয়তা, এখানে আরেকটা ব্যাপার হয় যে এই কৃষকরা আজকে যে জমিটা তারা চাষ করতেছে ভোগ করতেছে আগামী বছর সেটা ভোগ করতে পারবে কিনা এটা তারা নিশ্চিত ছিল না, কারণ এটা সম্পূর্ণটাই নির্ভর করতো জমিদার অথবা তাদের যে সৃষ্ট যে একটা মধ্যস্বত্বভোগী পত্তনদার তাদের উপরে। তারা ইচ্ছা করলে খাজনা বা রাজস্ব ঠিক মতো না দিলে তারা তাদেরকে এই কৃষকদেরকে জমি থেকে সরাই দিত। এতে করে কৃষক উৎপাদনে আগ্রহ হারাই ফেলতো এবং উৎপাদন কমে যেত, উৎপাদন কম হইতো, কারণ তারা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে বসবাস করত। যেটা কিন্তু মুঘল আমলেও তারা জমির মালিক না হওয়ার ফলেও কিন্তু মুঘল আমলে তাদেরকে এই অবস্থার মধ্যে পড়তে হয় নাই। আর কৃষকের উপর অত্যাচার, ওই বললাম যে রাজস্ব ঠিক মতো আদায় না হইলে এটা অত্যাচার করতো কৃষকদেরকে। এবং এতে করে কি হইলো, আমাদের পরবর্তী চ্যাপ্টারে যে বিভিন্ন ধরনের কৃষি বিদ্রোহ, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এগুলোর সূত্রপাত কিন্তু এইখান থেকে। কৃষক নির্যাতনের ফলে এখানে এই বিভিন্ন ধরনের কৃষি বিদ্রোহ আমরা দেখতে পারবো এবং এখানে একটা সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। এই জমিদার শ্রেণী তাদের আন্ডারে মধ্যস্বত্বভোগী এদের সমন্বয়ে একটা বিশাল একটা বৈষম্যহীন একটা সমাজ সৃষ্টি হয়। এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। আর এই তথ্য সূত্রটা আমরা একটু দিয়ে দিই, তোমরা যদি এই চ্যাপ্টারটা পড়ো তাহলে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের সমাজবিজ্ঞান পরিস্থিতি পৃষ্ঠা নাম্বার 558 থেকে 564, এইখানে চিরস্থায়ী বন্দোবস্তের বর্ণনাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এটুকু পড়লে অনেকটাই দেখতে পারবে। আমাদের যে সমাজ কাঠামোর বই এগুলোতে এই বিষয়গুলো নাই, আমি যে তথ্যগুলো এখানে উপস্থাপন করলাম। পর্যন্ত ক্লিয়ার সবাই? বশির চলে গেছিলা? সবাই কি শুনতে পারতেছো? জি স্যার, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না স্যার। শামিমা কি অবস্থা, শোনা জি যায়? স্যার শুনতে পেতেছি। তোমার এখানে শব্দ হচ্ছে, তুমি একটু মিউট করে রাখো। জি স্যার। ওকে, তাহলে আমরা সময় বেশি নাই, 8-9 মিনিটের মতো আছে, আমরা সামনের দিকে আগাই। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ। এখানে একটা আমরা দেখি যে প্রথমে দেখি মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কারা ছিল। মধ্যবিত্ত শ্রেণীর সম্পর্কে অনেকেই অনেকভাবে বর্ণনা করছে, মার্কস, ম্যাক্স ওয়েবার এবং আমাদের দেশে নাজমুল করিম বা যারা অন্যান্য যারা আছেন তারা মধ্যসত্ত্ব শ্রেণী বা মিডল ক্লাস নিয়ে অনেক কথা বলছেন। ইন জেনারেল সর্বশেষ কথা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী একটি পাঁচ মিশালি শ্রেণী, এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস অন্তর্ভুক্ত। উচ্চপদস্থ রাজকর্মচারী, বণিক, উকিল, ডাক্তার, বাস্তুকার সহ নানান প্রকার বৃত্তভোগী এখানে মধ্যবিত্তের মধ্যে অন্তর্ভুক্ত। পাশ্চাত্যের সমাজে এটি ছিল শিল্প বিপ্লবের ফল, অর্থাৎ পাশ্চাত্য সমাজে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় শিল্প বিপ্লবের ফলে। ঠিক আছে, আর আমাদের দেশে ভারত বাংলাদেশে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। সোজা কথা, ইউরোপে হচ্ছে শিল্প বিপ্লবের ফলে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, আর ভারত বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মধ্যবিত্ত শ্রেণী। এর আগে মধ্যবিত্ত শ্রেণী বলতে যা মিন করে তা কিন্তু ছিল না, কারণ এখানে কোনো পেশাজীবী ছিল না।
মুর্শিদ কুলি খান তিনি 1717 থেকে 1727 এই পর্যন্ত তিনি শাসনকাল এই অঞ্চলের নবাব ছিলেন এবং তিনি প্রথম স্বাধীন নবাব বাংলাদেশে এই অঞ্চলে। এটি শুরু করেন আর চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এটি পাকাপোক্ত হয়। অর্থাৎ মুর্শিদ কুলি খান যে এক সময় চুক্তিদার শ্রেণী তৈরি করেন তারাও কিন্তু মধ্যস্বত্বভোগীর মধ্যে পড়ে এবং সেটি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পাকাপোক্ত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সৃষ্ট জমিদারগণ একসময় অ্যাবসেন্ট ল্যান্ডলর্ডে পরিণত হয়। আমি বললাম যে তারা জমি থেকে সরে গিয়ে শহরে বসবাস করে, এটাকে বলে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, ঠিক আছে, অনুপস্থিত জমিদার। তার মানে তারা জমির কাছে থাকে না, তারা শহরে থাকে, তাদের একটা মধ্যবিত্ত শ্রেণী তারা এখানে সৃষ্টি করে। এই যেখানে তারা যে মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করে, এই মধ্যবিত্ত শ্রেণী একসময় শিক্ষিত হয়ে ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইউরোপীয়দের সাথে থেকে, বণিকদের সাথে থেকে তারাই একসময় মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয় কালক্রমে। মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞাটা একটু আমরা দেখি। সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম বলেন, মিডল ইনকাম গ্রুপ আর মিডল ক্লাস, মিডল সোশ্যাল স্ট্যাটাস গ্রুপ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। অর্থাৎ ইনকামের দিক দিয়ে তারা মধ্যম মানের, সামাজিক মর্যাদায় তারা মধ্যম মানের, তারাই হচ্ছে মধ্যম শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী, এটাই মিডল ক্লাস, ঠিক আছে। আর মধ্যবিত্ত শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। একটা গভীর আত্মসম্মান বোধ এদের থাকে। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আত্মসম্মান বোধটা একটু বেশি। ইহজাগতিক শিক্ষার প্রতি তাদের প্রবল আগ্রহ, সেকুলার চিন্তা ভাবনা করে তারা সবসময়। সন্তান পালনে সবিশেষ যত্নবান, কারণ তারা সন্তানকে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার উপকরণ মনে করে, তার কারণে তারা সন্তান উৎপাদন যত্নবান হয় সন্তান প্রতিপালনে। অদম্য বাণিজ্য এবং পেশাগত উদ্যোগ, তারা এই বাণিজ্য পেশাগত উদ্যোগ বা ইনকামের দিকে তারা একটা অদম্য ইচ্ছা থাকে তাদের। নৈতিক প্রতিবন্ধকতা, অর্থাৎ নৈতিকভাবে তারা সবসময় স্ট্রং থাকার চেষ্টা করে। আর প্রগতিশীল চেতনা, তারা সবসময় প্রগতিশীল চিন্তা ভাবনা করে মধ্যবিত্ত শ্রেণীটা। আর নাগরিক অধিকার সম্পর্কে তারা অতিমাত্রায় সচেতন। আমরা দেখছি আমাদের দেশে বিভিন্ন সময় যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, হ্যাঁ, পাকিস্তান বিরোধী আন্দোলন, এই আন্দোলনগুলোতে এই মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সবচেয়ে বেশি। হোয়াইট কলার ওয়ার্কে এরা বেশি নিয়োজিত, অর্থাৎ কায়িক পরিশ্রম সংক্রান্ত যে কাজ সেটাকে বলে হোয়াইট কলার জব বা ওয়ার্ক। এই কাজগুলোতে মধ্যবিত্ত শ্রেণী বেশি নিয়োজিত থাকে এবং স্বাধীনতা বোধের চেতনা তাদের মধ্যে বিদ্যমান। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখো একসময় ব্রিটিশরা যে জমিদার শ্রেণী সৃষ্টি করলো, ইংরেজি শিক্ষার মাধ্যমে তারা একটা মিডল ক্লাস সৃষ্টি করলো, এরাই কিন্তু একসময় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার চেষ্টা করে এবং এখানে কংগ্রেস বা পরবর্তী যারা আসছে ব্রিটিশদের এই মিডল ক্লাস ব্রিটিশরাই সৃষ্টি করে এবং এই মিডল ক্লাসই একসময় ব্রিটিশদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আর তারপরে আর্থসামাজিক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে মূলত এই মিডল ক্লাস। অর্থাৎ মিডল ক্লাস সোশ্যাল চেঞ্জ বা সোশ্যাল মোবিলিটি বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন এগুলাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই মধ্যবিত্ত শ্রেণী, যেটা তারা। তো এই আলোচনার প্রেক্ষাপটে একে নাজমুল করিম তিনি যে এইভাবে ভারতীয় উপমহাদেশের সমাজ কাঠামো সেটাকে তিনি উপস্থাপন করছেন। সর্বোচ্চ পর্যায়ে ছিল রাজা বা সম্রাট, যারা আমরা রাষ্ট্রের প্রতিনিধি বলি। তারপরে জমিদার, হ্যাঁ, জমিদাররা ছিল জমির মালিক। তারপরে নিচের মধ্যস্বত্বভোগী, বিভিন্ন মধ্যস্বত্বভোগী, এবং এই মধ্যস্বত্বভোগীর আন্ডারে ছিল আবার জমির উপর প্রত্যক্ষ স্বত্বাধিকারী চাষী এবং যোদ্ধা, আর সত্তাবিহীন রায়ত বা পাইকাস্ত রায়ত। এইভাবে নাজমুল করিম এই মানে চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী এই বাংলার বা এই অঞ্চলের সমাজ কাঠামোটাকে এইভাবে উপস্থাপন করে। মুসলিম মধ্যবিত্ত শ্রেণী বিকাশে প্রলম্বিত হওয়ার কারণ, আমাদের গতবারের প্রশ্ন আসছিল যে ইংরেজি শিক্ষা কিভাবে মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টিতে ভূমিকা রাখে, এটা আমরা আলোচনায় রাখি নাই। তো ওইখানে মুসলিম মধ্যবিত্ত শ্রেণী এবং হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা তফাৎ আছে, যে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবটা এই আগে হয়। কারণ হিন্দুরা যখন ব্রিটিশ শাসন শুরু হয় তখন তারা ওই ব্রিটিশদের সাথে যুক্ত হয়ে তারা মানে ব্রিটিশদের সরাসরি কাছে চলে যায় এবং যার কারণে তারা ওই দিক দিয়ে ব্রিটিশ বিভিন্ন দায়িত্ব পালন করার মাধ্যমে তারা ক্ষমতায় আসে এবং তারা বেশি প্রভাবশালী ছিল। কিন্তু এর ফলশ্রুতিতে মুসলিম মধ্যবিত্ত শ্রেণীটা উদ্ভব হইতে অনেক দেরি হয়েছে আমাদের এই অঞ্চলে। দেরি কেন হলো সেটা একটু সংক্ষেপে বলি। প্রথমে কথা হচ্ছে যে এই অঞ্চলে যখন 1757 সালে পলাশী যুদ্ধের মুসলমানদের পরাজয়ের ফলে ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে গেল, তখন মুসলমানরা মূলত সবচেয়ে বেশি কষ্ট পাইছিল আর কি। তো পাশ্চাত্য ইংরেজি শিক্ষা থেকে তারা বিচ্ছিন্ন, তারা প্রথমেই তারা এই পাশ্চাত্য শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার ভীতি থাকে। ব্রিটিশরা কিন্তু এই অঞ্চলে খ্রিস্টান অনেক মুসলমানকে খ্রিস্টান করছে, এটা আমরা জানি। তোমরা কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস পড়লে বুঝতে পারবে যে তারা এই অঞ্চলে কি করছে। মুসলমানদের অতীত গৌরব, একসময় মুঘল সম্রাট নবাবরা ছিল বেশিরভাগই মুসলমান, তো তাদের যে অতীত গৌরব ছিল এটা তারা এই গৌরব হানিটা তারা মানতে পারে নাই। ব্রিটিশ আমলের প্রতি ব্রিটিশ শাসনের প্রতি মুসলিম বিদ্বেষ, কারণ তাদের মাধ্যমে পলাশী যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল, যার কারণে তারা ব্রিটিশদেরকে সহজে মেনে নিতে পারে নাই। মুসলমানদের আদর্শ ও মূল্যবোধ ছিল অতীত যে মূল্যবোধ সেগুলা ব্রিটিশদের সাথে যায় না, যার কারণে তারা ব্রিটিশদের কাছে গেছে নাই খুব একটা। এবং সর্বশেষ ফার্সির পরিবর্তে ইংরেজিকে এই অঞ্চলের দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তন করা, এটাও মুসলমানরা মানতে পারে না, যার কারণে এই অঞ্চলে মুসলিম শাসন বা মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব একটু লেট হয়েছে আর কি। তো পরবর্তী সৈয়দ আহমদ তারা তখন তারপরে এরা যখন মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করলো যে না, ইংরেজি শিক্ষা আমরা গ্রহণ না করলে আমরা পিছিয়ে পড়তেছি, তখন মুসলমানরা আস্তে আস্তে ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্যের সাথে এরকম ওঠা বসা শুরু করে। পরবর্তীতে এই মিডল ক্লাসটার উদ্ভব হয়, যার কারণে হিন্দু মধ্যবিত্ত শ্রেণী আগে উদ্ভব হইলেও মুসলমান মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব হইতে এই অঞ্চলে অনেক দেরি হয়, এবং তারা রাজনৈতিকভাবে সচেতন ছিল না, যার কারণে মূলত এই সমস্যা। তো আমাদের লেকচার এই পর্যন্ত শেষ। এখন আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারবো, 1 মিনিট সময় আছে। আমি তোমাদের জন্য ওপেন করে দিচ্ছি, তোমরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। কেউ কিছু বলবা? সবাই আনমিউট করে বলো, বেশি শব্দ হইলে বলো। ক্লাস কেমন লাগলো একটু মন্তব্য করে শেষ করে দাও তাহলে, আধা মিনিট সময় আছে। জি জি স্যার স্যার, ভালো ভালো মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে লিড নিতে। আচ্ছা, নেটওয়ার্ক তো আসলে সমস্যা করে, এটা আমাদের কিছু করার নাই। তো সমস্যা নাই, আমরা এই ক্লাসগুলো পরবর্তীতে আবার ক্লাসে নেওয়ার চেষ্টা করব, তোমরা করো। আর আগামী ক্লাসগুলোতে একটু পার্টিসিপেন্ট বাড়ানোর চেষ্টা করবা। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি এখানে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।